একটা সময় ছিল মহাকাশে ভারতের সাফল্যের কথা উঠলেই আলোচনার কেন্দ্রে থাকতো যে চাঁদে ভারত পৌঁছলো কিনা, মঙ্গলযান সফল হলো কিনা, অথবা কত কম খরচে ভারত একটি স্যাটেলাইট লঞ্চ করতে পারলো। কিন্তু 2026-এর এই জুন, জুলাই এবং এই আগস্ট, মাত্র এই 3 মাসের ডেভেলপমেন্টের দিকে একটু তাকান, চমকে যাবেন। একদিকে 175 টন থ্রাস্টের সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন টেস্ট, অন্যদিকে মানুষের মহাকাশ যাত্রার জন্য গগনযান ক্রিউ মডিউলের একের পর এক সেফটি টেস্ট, চাঁদের মাটির কেমিক্যাল কম্পোজিশন নিয়ে নতুন তথ্য দিচ্ছে চন্দ্রযান 3, সূর্যের ভয়ঙ্কর এক্স ক্লাস সোলার ফ্লেয়ার বিশ্লেষণ করছে আদিত্য L1। নাসা ইসরোর যৌথ নিসার থেকে আর্থ অবজারভেশনের ডাটা আরো বড় পরিসরে ব্যবহারযোগ্য হচ্ছে। এরপর এলো 18ই জুলাই, শ্রীহরিকোটা থেকে উড়ে গেল ভারতের প্রথম প্রাইভেট অরবিটাল রকেট বিক্রম-1। অর্থাৎ ইসরো আর এখন একা নয়, এবার ভারতের মহাকাশ দৌড়ে নামছে দেশের বেসরকারি বাণিজ্যিক সংস্থাও। আর ঠিক এই সময়ে আমেরিকা মুন বেস তৈরি করার চেষ্টা চালাচ্ছে। চীন আবার 2026-এর দ্বিতীয়ার্ধে চেঙ্গি-7 পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চাঁদের সাউথ পোল। আর সেখানেই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠছে, ভারত কি এবার শুধু মহাকাশে পৌঁছানোর চেষ্টা করছে, নাকি মহাকাশে নিজেদের স্ট্র্যাটেজিক স্পেস তৈরি করার প্রস্তুতি নিচ্ছে? মুন, মার্স এবং আর্থ অরবিট, এই 3 ক্ষেত্রের মধ্যে কোনটিতে ভারত আমেরিকা এবং চীনের তুলনায় সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ তৈরি করতে পারে? ভারতের মহাকাশ কর্মসূচিতে ইসরোর পাশাপাশি প্রাইভেট সেক্টরের উত্থান কি আগামী দশকে গেম চেঞ্জার হতে চলেছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। শুরু করা যাক সেই জায়গা থেকে যেখান থেকে মহাকাশে সমস্ত শক্তির জন্ম, রকেট ইঞ্জিন। দিনটি ছিল 24শে জুন 2026। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রচনা করল একটি নতুন ইতিহাস। সফলভাবে পরীক্ষিত হলো তাদের সবচেয়ে শক্তিশালী সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের পাওয়ার হেড টেস্ট আর্টিকেল। আর এর থার্স্ট লেভেল কত জানেন? পুরো 175 টন। মহাশূন্যে ভারতের এক নতুন শক্তির হুঙ্কার। এটি ছিল এই টেস্ট সিরিজের 8ম হট টেস্ট, যার অফিসিয়াল ঘোষণা আসে 27শে জুন। কিন্তু কেন এই 175 টনের ক্ষমতা এত গুরুত্বপূর্ণ? কারণ ভবিষ্যতের ভারতীয় লঞ্চ ভেহিকেলসকে আরও বেশি পেলোড মহাকাশে নিয়ে যেতে হলে দরকার আরও শক্তিশালী প্রপালশন সিস্টেমের। এই সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে বিশেষ কেরোসিন ঘরানার জ্বালানি এবং তরল এক প্রকার অক্সিজেন। আর এই প্রযুক্তির হাত ধরেই ভারতের হেভি লিফট লঞ্চ বা ওই ভারী স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ক্ষমতা কিন্তু আরও বেড়ে যাবে। সোজাভাবে বললে ভারত শুধু আজকের LVM-3 রকেট নিয়ে সন্তুষ্ট থাকতে চাইছে না। ভারতের লক্ষ্য আরও শক্তিশালী রকেট, আরও বেশি পেলোড ক্যাপাসিটি এবং আরও বড় ভারী স্যাটেলাইট। এবার ধরুন রকেট উৎক্ষেপণ হলো, মহাকাশযাত্রীরা সাফল্যের সঙ্গে কক্ষপথে পৌঁছলেন, মিশন শেষ হলো। কিন্তু আসল পরীক্ষা কি এখানেই শেষ? তা কিন্তু একদম নয়। এবারই কিন্তু শুরু হচ্ছে মিশনের সবচেয়ে বিপজ্জনক মুহূর্তটি, আর্থ রি-এন্ট্রি বা স্প্ল্যাশ ডাউন। মহাশূন্য থেকে একেবারে ফিরে আসার সময় একটি মাত্র ছোট্ট ভুল মানেই একেবারে চরম বিপর্যয়। কল্পনা চাওলার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর এখানেই ভারতের সবচেয়ে বড় মিশন গগনযান। মানুষের মহাকাশ যাত্রার আসল পরীক্ষা শুধু রকেট ওড়ানো নয়, তাকে নিরাপদে একেবারে ফিরিয়ে আনা। আর সেই লক্ষ্যেই গত 7ই জুলাই 2026 ইসরো মধ্যপ্রদেশের শিবপুরে একেবারে সফলভাবে সম্পন্ন করল ইন্টিগ্রেটেড মেন প্যারাসুট এয়ার ড্রপ টেস্ট। গগনযানের ক্রিউ মডিউলকে নিরাপদে মাটিতে নামিয়ে আনার জন্য এই প্যারাসুট সিস্টেমের পরীক্ষাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার অফিসিয়াল ঘোষণা আসে একেবারে 8ই জুলাই। এর ঠিক 5 দিন পর আবার 12ই জুলাই ক্রু মডিউলকে পার করতে হয় আরও 3টি বড় অগ্নি পরীক্ষা।
প্রথমত ফ্লোট ইনফ্লেশন টেস্ট, সমুদ্রে ল্যান্ড করার পর ক্রু মডিউলটি যেন উল্টে না গিয়ে একেবারে সঠিক অবস্থানে ভেসে থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আম্বিলিকাল সেপারেশন টেস্ট, ক্রু মডিউল এবং সার্ভিস মডিউলের মাঝের সংযোগ বিচ্ছিন্ন করার পরীক্ষা। আর তৃতীয়টি হলো অ্যাপেক্স কভার সেপারেশন লোড টেস্ট, সম্ভাব্য রিয়াকশন লোডের প্রায় 1.75 গুণ বেশি চাপ প্রয়োগ করে ওই ক্রু মডিউলের স্ট্রাকচারাল শক্তি পরীক্ষা করা হয়েছে। ভাবুন একবার, প্যারাসুট, ফ্লোটেশন, সেপারেশন থেকে শুরু করে স্ট্রাকচারাল লোড প্রতিটি স্তর আলাদা করে কিন্তু পরীক্ষা করা হচ্ছে, কারণ এটাই হলো একটি হিউম্যান রেটেড স্পেস প্রোগ্রামের আসল এবং সবচেয়ে কঠিন জায়গা, যেখানে কোটি কোটি মানুষের স্বপ্ন আর বীর অ্যাস্ট্রোনটদের জীবন জড়িয়ে থাকে। তবে গগনযানের নিরাপত্তার পাশাপাশি ভারত তার রকেটের মূল শক্তিকেও কিন্তু নিয়ে যাচ্ছে একেবারে এক অনন্য উচ্চতায়। গত 6 জুলাই ইসরো সফলভাবে সম্পন্ন করেছে LVN-3 রকেটের CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিনের ফ্লাইট অ্যাকসেপ্টেন্স হট টেস্ট, যার অফিসিয়াল ঘোষণা এসেছে 7 জুলাই। ইসরো জানিয়েছে এই ইঞ্জিনটি LVN-3 এর পরবর্তী মিশনের জন্য বরাদ্দ করা হয়েছে এবং গগনযান মিশনের জন্য প্রয়োজনীয় হিউম্যান রেটিং রিকোয়ারমেন্ট এবং সফলভাবে সম্পন্ন হয়েছে। অর্থাৎ মানুষকে মহাকাশে নিরাপদে পাঠানোর জন্য ভারতের রকেট আর্কিটেকচার ধাপে ধাপে সম্পূর্ণ ম্যাচিওর হয়ে উঠেছে। এবার আসা যাক চাঁদের বুকে। চাঁদে শুধু পা রাখা নয়, এবার চাঁদের মাটির কোটি কোটি বছরের ইতিহাস একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে ভারত। 2023 সালে আপনারা জানেন চন্দ্রযান-3 একেবারে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস গড়েছিল। কিন্তু গত 3রা জুলাই 2026-এ প্রকাশিত ইসরোর একটি নতুন গবেষণা আবারও গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এই চন্দ্রযান-3 এর প্রোগ্রাম রোভারে থাকা অ্যাপেক্স বা আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার ইনস্ট্রুমেন্ট চাঁদের যে মাটি পরীক্ষা করেছিল তার ডেটার সঙ্গে তুলনা করা হয় পৃথিবীতে পাওয়া একটি চাঁদের উল্কাপিণ্ড আলহা 81005 এর কেমিক্যাল কম্পোজিশন। আর ফলাফলে দেখা গেছে উল্লেখযোগ্যভাবে ভূরাসায়নিক মিল। বিশেষ করে চাঁদের শিবশক্তি পয়েন্টের মাটিতে আয়রন এবং ম্যাগনেসিয়ামের যে প্রাচুর্য পাওয়া গেছে তার সঙ্গে ওই উল্কাপিণ্ডের মিল রয়েছে। ইসরোর এই গবেষণা বলছে এই ডেটা চাঁদের প্রাচীন ভূত্বক কিভাবে তৈরি হয়েছিল এবং চাঁদের গভীর স্তরের ম্যাটেরিয়াল কিভাবে একেবারে উপরিভাগে উঠে এলো তা বোঝার জন্য বিজ্ঞানের সামনে এক নতুন রাস্তা খুলে গেছে। অর্থাৎ চাঁদকে এবার শুধু আর দেখা নয়, তার জন্মের ইতিহাসও কিন্তু পড়ে নিতে পারবে ভারত। কিন্তু একটু ভাবুন তো, ভারত যখন মহাকাশ থেকে সূর্য আর চাঁদের হৃৎস্পন্দন মাপছে, তখন আমাদের নিজেদের গ্রহ অর্থাৎ এই পৃথিবীর বুকে যদি কোনো বড় বিপদ এগিয়ে আসে তখন কি হবে? এক্ষেত্রে কি মহাকাশ থেকে পৃথিবীর মাটির নিচে ঘটে যাওয়া সূক্ষ্মতম পরিবর্তন বা ভূমিকম্পের পূর্বাভাস টের পাওয়া সম্ভব? ভারতের ইসরো আর আমেরিকার নাসা মিলে পৃথিবীর সুরক্ষায় এমন কি তৈরি করছে যা মহাকাশ বিজ্ঞানের ইতিহাসকে একেবারে বদলে দেবে? মুন, মার্স, আর্থ অরবিট, এই 3 ক্ষেত্রের মধ্যে কোনটিতে ভারত আমেরিকা এবং চীনের তুলনায় সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ তৈরি করতে পারে? ভারতের মহাকাশ কর্মসূচিতে ইসরোর পাশাপাশি প্রাইভেট সেক্টরের উত্থান কি আগামী দশকে গেম চেঞ্জার হতে চলেছে? চাঁদ থেকে এবার আমাদের নজর সরাসরি ওই সূর্যের দিকে, কারণ মহাকাশে আধিপত্য বিস্তার করতে হলে শুধু চাঁদের মাটি জানলেই চলবে না, বুঝতে হবে সৌরজগতের সবচেয়ে বড় শক্তির উৎসকেও। আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করছে ভারতের প্রথম সূর্য মিশন আদিত্য L1। গত 3রা জুলাই ইসরো প্রকাশ করেছে এই মিশনের এমন এক বৈজ্ঞানিক ডেটা যা বিশ্ব মঞ্চে ভারতের বৈজ্ঞানিক ক্ষমতাকে এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আদিত্য L1 এর সোলেক্স বা ওই সোলার লো এনার্জি এক্স-রে স্পেকট্রোমিটার ইনস্ট্রুমেন্টটি 2024 সালে হওয়া প্রায় 47টি ম্যাসিভ এক্স ক্লাস সোলার ফ্লেয়ার সফলভাবে পর্যবেক্ষণ করেছে। এখন প্রশ্ন হলো, ভারতের জন্য এই আবিষ্কারের কৌশলগত গুরুত্বটা কোথায়? দেখুন,
সূর্যের তীব্র সৌরঝড় পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, মহাকাশে থাকা স্যাটেলাইট এবং সামগ্রিক স্পেস এনভায়রনমেন্ট স্তব্ধ করে দিতে পারে। ভবিষ্যতে সৌরশিখার এক্স-রে উৎসের উচ্চতা এবং জ্যামিতিক গঠন বোঝার জন্য এই আবিষ্কারটি ডায়াগনস্টিক টুল হিসেবেই কিন্তু কাজ করবে। অর্থাৎ সত্যিকারের স্পেস পাওয়ার হতে গেলে শুধু রকেট ওড়ানো শিখলেই হবে না, জানতে হবে স্পেস ওয়েদারকেও। এবার মহাকাশ থেকে সরাসরি ফিরে আসা যাক আমাদের নিজেদের গ্রহ এই পৃথিবীতে। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে তৈরি নিসার বিশ্বের প্রথম এমন এক স্পেস বর্ন রাডার মিশন যা একই সঙ্গে এল ব্যান্ড এবং এস ব্যান্ড রাডার প্রযুক্তি ব্যবহার করছে। গত 24শে জুলাই ইসরো জানিয়েছে নিসারের এস ব্যান্ড SAR ডেটা প্রোডাক্টস ভারতের নিজস্ব ভূনিধি প্ল্যাটফর্মের মাধ্যমে রিলিজ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতিদিনের জীবনে এই প্রযুক্তির প্র্যাকটিক্যাল ব্যবহারটা কোথায়? এই ডাটা ব্যবহার করা যাবে বন্যার মানচিত্র তৈরি করতে, পাহাড়ের ধস আগাম চিহ্নিত করতে, কৃষি এবং বনাঞ্চলের স্বাস্থ্য তদারকি করতে এবং গ্লেসিয়ারের গলন ট্র্যাক করতে। পাশাপাশি টেকটনিক প্লেটের নড়াচড়া বা ওই ন্যাচারাল ডিজাস্টার মনিটরিংয়েও এর ব্যবহার কিন্তু প্রচণ্ডভাবেই লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ স্পেস টেকনোলজি এখন আর শুধু দূরের গ্রহ নক্ষত্রের গবেষণায় সীমাবদ্ধ নেই। সাধারণ মানুষের কৃষি থেকে বড় দুর্যোগের ম্যানেজমেন্ট পর্যন্ত এর সরাসরি ব্যবহার নিশ্চিত করছে ভারত। মহাকাশের চোখ দিয়ে ভারত আজ সুরক্ষিত রাখছে নিজের মাটি এবং মানুষকেও। কিন্তু ভারতের এই মহাকাশ বিপ্লব কি শুধু ইসরোর একার কাঁধেই এগিয়ে চলেছে? একদমই নয়। 18 জুলাই 2026 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, দুপুর ঠিক 12:05:30 একটি রকেট তীব্র গর্জন করে আকাশের বুক চিরে উড়ে গেল মহাকাশের দিকে। কিন্তু এই রকেটের নামের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল এর আসল মালিক কে। না, এটি ইসরোর তৈরি নয়, এটি ছিল ভারতের সম্পূর্ণ প্রাইভেট স্পেস স্টার্টআপ স্কাইরুট অ্যারোস্পেস আর তাদের তৈরি রকেট বিক্রম-1। 18 জুলাই এই বিক্রম-1 মিশন আগমনের অধীনে সফলভাবে অরবিটাল লঞ্চ সম্পন্ন হয়েছে। খোদ ইসরো জানিয়েছে যে ভারতের ইতিহাসে এটাই প্রথমবার যখন কোনো সম্পূর্ণ দেশীয় প্রাইভেট কোম্পানি ভারতের মাটি থেকে নিজের তৈরি রকেট দিয়ে মহাকাশের কক্ষপথে কোনো সফল মিশন পরিচালনা করেছে। ভেবে দেখুন, এতদিন আমরা আমেরিকার স্পেসএক্সের নাম শুনতাম, কিন্তু 18 জুলাইয়ের পর ভারত এখন বুক ফুলিয়ে বলতে পারে মহাকাশের বাণিজ্যিক লড়াইয়েও ভারতের ঘরের ছেলেরা কিন্তু নেমে পড়েছে। এবার প্রশ্ন আসতেই পারে, এই প্রাইভেট রকেটের উৎক্ষেপণ ভারতের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কেন? দেখুন, আগামী দিনে স্পেস ইকোনমির আসল কম্পিটিশনটাই হবে 4টি জায়গায়। কত দ্রুত রকেট তৈরি করা যায়, কত কম খরচে পেলোড পাঠানো যায়, কত ঘন ঘন লঞ্চ করা যায় এবং কত বেশি স্যাটেলাইট একসঙ্গে কক্ষপথে পাঠানো সম্ভব। আর এই বাণিজ্যিক লড়াইয়ে আমেরিকা অনেকটা পথ কিন্তু ইতিমধ্যেই এগিয়ে গেছে। আর ভারত এখন তার নিজস্ব শক্তিশালী প্রাইভেট ইকোসিস্টেম তৈরি করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ মহাকাশের পুরো লঞ্চ স্পেকট্রামটাই এখন নিজের মুঠোয় আনার চেষ্টা করছে কিন্তু ভারত। তবে প্রশ্ন হচ্ছে, ভারতের এই মহাকাশ বিপ্লব কি শুধু রকেট বানানোর মধ্যেই আটকে রয়েছে? একদমই নয়। ভারত এখন তৈরি করছে একটা আস্ত স্পেস ইকোসিস্টেম। গত 15 জুলাই বেঙ্গালুরুতে ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার আয়োজন করেছিল প্রথম ন্যাশনাল ওয়ার্কশপ অন মাইক্রোগ্র্যাভিটি রিসার্চ, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে 270 জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছিল। আর এর ঠিক পরেই 6 এবং 7 আগস্ট অনুষ্ঠিত হলো ভারতীয় অন্তরিক্ষ হ্যাকাথনের গ্র্যান্ড ফিনালে। এখন আপনাদের মনে হতেই পারে যে ভারত মহাকাশে ইতিহাস গড়ছে ঠিকই, কিন্তু বিশ্বমঞ্চে বাকি শক্তিধরেরা কি বসে রয়েছে? একদমই নয়। দেখুন, 2026 সালে চাঁদের দখল নিতে আমেরিকা এবং চীনের মধ্যে কিন্তু ইতিমধ্যেই একটা অলিখিত মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। নাসা চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের স্থায়ী ঘাঁটি বা মুন বেস তৈরি করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এমনকি আগস্টে নাসা ইসরোকে তাদের এই মুন বেস প্রোগ্রামে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছে।
আবার অন্যদিকে চীনের চেঙ্গি 7 এই মিশনের জন্য লং মার্চ 5 রকেট প্রস্তুত করছে চীন। চীনের লক্ষ্য হচ্ছে 2030-এর মধ্যেই চাঁদে চীনা মহাকাশচারী নামান। আর এই দুই দানবের মাঝে ভারতের আসল চ্যালেঞ্জ হলো নিজেদের সীমিত বাজেট এবং দেশীয় প্রযুক্তিতে কিভাবে চাঁদের এই মহাসংগ্রামে ভারতের স্বাধীন আধিপত্য বজায় রাখা যায়। তবে ভারতের আসল বদলটা কোথায় জানেন? গত 3 মাসের দিকে তাকালে এই উত্তরটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। রকেট ইঞ্জিন শক্তিশালী হচ্ছে, গগনযান মানুষকে মহাকাশে পাঠানোর জন্য তৈরি, চন্দ্রযান 3 এবং আদিত্য L1 বিজ্ঞানের নতুন দরজা খুলে দিচ্ছে, নিসার এবং SSLV বাণিজ্যিক বাজার ধরছে, আর দেশের প্রাইভেট রকেট ইতিমধ্যেই কক্ষপথে পৌঁছে গেছে। তাই 2026-এর এই 3 মাসের গল্পটা কোনো একটি রকেট লঞ্চের গল্প নয়, এটি একটি আস্ত ইকোসিস্টেম তৈরি করার গল্প, যেখানে একদিকে আছে ইসরো, অন্যদিকে দেশের এক ঝাঁক স্টার্টআপ, সঙ্গে রয়েছে আন্তর্জাতিক পার্টনারশিপ, AI এবং প্রাইভেট ইন্ডাস্ট্রি। আমেরিকা তৈরি করছে মুন বেস, চীন ছুটছে চাঁদের দক্ষিণ মেরুর দিকে, আর ভারত একসঙ্গে মুন, সান, আর্থ অরবিট, হিউম্যান স্পেস ফ্লাইট এবং কমার্শিয়াল স্পেস, এই 5টি ফ্রন্টে নিজের ক্ষমতা কিন্তু বাড়িয়ে চলেছে। আর ভারত এখন মহাকাশে যাওয়ার রাস্তা খুঁজছে না, সেখানে রাজত্ব করার প্রস্তুতি নিচ্ছে। ভারত আজই আমেরিকা চীনকে হয়তো টপকে যেতে পারবে না, কিন্তু ভারত আজ সেই জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে মহাশক্তিধরদের চোখের দিকে চোখ রেখে লড়াই করাটা সম্ভব। 2026-এর এই 3 মাস প্রমাণ করছে যে ভারত সঠিক পথেই হাঁটছে, আর আগামী কয়েক বছর ঠিক করবে এই বিশ্ব মহাকাশ দৌড়ে ভারত শুধু একজন প্রতিযোগী হয়েই থাকবে, নাকি গ্লোবাল পেস পাওয়ারের শীর্ষ আসনে গিয়ে বসবে। আজ এ পর্যন্তই, নমস্কার।